আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করব বিশেষ করে ডাকসু নির্বাচন শেষ হয়েছে এবং এর পরবর্তীতে আরও বেশ কয়েকটি নির্বাচন সামনে আছে। বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির যে নির্বাচনগুলো, এর বাইরে জাতীয় রাজনীতিতেও এর কী কী প্রভাব পড়তে পারে সেগুলো আমরা আলোচনায় আনবো। এবং এই আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে শুরুতে একটু পরিচিত হয়ে নিতে চাই। ডান দিক থেকে শুরু করছি। জনাব শেখ রবিউল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সহকারী সেক্রেটারি জেনারেল, ঢাকা মহানগর উত্তর, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আলোচনা শুরু করছি। একটু রবি ভাই আপনাকে দিয়ে জানতে চাই, যেটি বলছিলাম শুরুতেই, যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটু আলোচনা বিশেষ গুরুত্ব দিতে চাই। ডাকসু নির্বাচনে ভিপি জিএস সহ ২৮টি পদের মধ্যে, মানে পদের মধ্যে সম্পাদক পদ আরও সংখ্যাটি কম, সেখানে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা। বাকি পদগুলোতে স্বতন্ত্র এবং বাম ছাত্র সংগঠনের যারা রয়েছেন, কিন্তু ছাত্রদল কোনো আসন পায়নি। মানে এটা কেন, এরকম ভরাডুবি ছাত্র দলের, সেটি কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহ আলোচক এবং এই মুহূর্তে যারা যমুনা টিভির সাথে যুক্ত আছেন। ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আপনি আসনগুলি পেয়েছে এবং সেটা ইসলামী ছাত্র শিবির সমর্থিত জোট। তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আর মনে হয় ৪টি বা ৫টি সম্পাদকীয় পদ স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কোনো পদ পায়নি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিবেচনা প্রসূত রায় প্রদান করেছে এবং একটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ, অনেক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ, অনেক ঐক্যবদ্ধ জোটেরও অংশগ্রহণ হয়েছে, বিভিন্ন প্যানেলে ব্যানারে জোট করে নির্বাচন হয়েছে। আমার মনে হয় ডাকসুর ইতিহাসে এত প্রার্থী এর আগে কোনোদিন অংশগ্রহণ করেছে বিদায় জানা নেই। তো সাধারণ ছাত্র ছাত্রী শিক্ষার্থী যারা আছে তারা ভোট দিয়ে, আমার বিশ্বাস হচ্ছে উপযুক্ত প্যানেল যেটা তারা মনে করে সেটাকেই আপনার ভোট দিয়েছে তাদের বিবেচনায়। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির একটি সহযোগী ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠন নয়। তো গত ১৭ বছরে ছাত্র দলের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে করাটা একেবারে দুরূহ ছিল অথবা একেবারে সম্ভবই ছিল না, এরকম একটা পরিস্থিতি গিয়েছে। যার ফলে আমার কাছে মনে হয়েছে যে এই যে যারা এখন শিক্ষার্থী বা ধরুন ভোটার, তারা তো হলো ৪-৫ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, এর আগে না অথবা ধরেন এর পরে না। তারা ছাত্র দলের যে ছাত্রদের কল্যাণের রাজনীতিটা প্রত্যক্ষভাবে দেখার সুযোগ থেকে অনেকটা বঞ্চিত হয়েছে। অথবা ধরেন প্রতিষ্ঠিত নেতৃত্ব ক্যাম্পাসে থেকে তাদেরকে দেখভাল করা, তাদের সুবিধা অসুবিধায় পাশে থাকা, যৌক্তিকভাবে ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে সোচ্চার থেকে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেওয়া, এই সুযোগটা অনেকটা কম হয়েছে ছাত্র দলের যারা ছিল বা প্রার্থী যারা ছিল অথবা সমগ্র ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই সুযোগটা কম হয়েছে। সেটা একটা দুর্বলতম দিক ছিল। আর যারা বিজয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির, তারা অনেকে এখানে যারা গুরুত্বপূর্ণ পদে, আমি আপনার এই পয়েন্ট আসার আগে আমি একটু বলি, যিনি ছাত্র দলের ভিপি পদে লড়েছেন, ইনি আসলে একেবারে যে সুযোগ পাননি বা কিছুই করেননি তেমনটি না। তিনি এর আগেও আসলে বিভিন্ন ভূমিকার জন্য প্রশংসা পেয়েছেন। আমি আমার বক্তব্য ওখানে শেষ করিনি, আমি আসিনি, ওই দীর্ঘদিন ধরে পাইনি। ৫ই আগস্টের আগে যে আন্দোলনটা চলছিল, সেই আন্দোলনে ছাত্রদল অংশগ্রহণ করেছে ব্যাপকভাবে। সরকার পতনের যে আন্দোলন, ফ্যাসিবাদী পতনের আন্দোলন, রাষ্ট্রীয় সংগঠন অংশগ্রহণ করেছে ব্যাপকভাবে, অন্যান্য সংগঠন করেছে ঐক্যবদ্ধভাবে বা বিচ্ছিন্নভাবে। বিশেষ করে ছাত্রদল করেছে একেবারে জাতীয়তাবাদী দলের নির্দেশে করেছে, ঐক্যবদ্ধভাবে ওখানে করতে না পারলে জাতীয়তাবাদী দলের নির্দেশে করেছে। এবং ভিপির প্রার্থী যে আবিদ ছিল তারও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি বলছি ধারাবাহিকভাবে করার কথা, যে ধরেন 4-5 বছরে ছাত্রদের সাথে যে হৃদ্রতা, যে সখ্যতা, তাদের প্রয়োজনে পাশে থাকা, যে আন্তরিকতা তৈরি হয়ে যাওয়ার একটা ইন্টারাকশন হয়, সেই জায়গায় ছাত্র দলের একটা গ্যাপ ছিল। সবার ক্ষেত্রেই সমান নয় কি, যে সবাই তো আসলে এখন যারা লড়েছে, বিশেষ করে ইউনিভার্সিটিতে যারা জিতেছে, সবাই তো এমনটাই সুযোগ পেয়েছে, বিশেষ করে 5 আগস্টের পরেই সবাই আসলে। না না, আমি তো বিশ্বাস করছি না। আমি বিশ্বাস করছি না, কারণ ছাত্র দলই একমাত্র ক্যাম্পাসে
যাওয়ার কোনো সুযোগ ছিল না, ছাত্রলীগ সেভাবে দমন করেছে। আজকে যারা নির্বাচিত হয়েছে ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য সম্পাদকীয় পদে, তারা দেখবেন যে অনেকে ছাত্রলীগের সাথে যুক্ত থেকে রাজনীতি করেছে, হয়তো কৌশলের অংশ হিসেবে করেছে। সে যে আমি ওটাকে নেতিবাচকভাবে দেখছি না, কারণ সব কিছু নেতিবাচকভাবে দেখতে গেলে বিজয়ী দলের মহত্ব গুরুত্ব নষ্ট হয়ে যায়। আমি ওই সম্মানটুকু রাখতে চাই। তারাও ছাত্রলীগের মধ্যে থেকে করেছে, অথবা ধরুন ছাত্রলীগের মধ্যে অনেকে থেকে করেছে, অনেকে আবার ছাত্রলীগের মধ্যে থাকেনি, কিন্তু সাধারণ ছাত্র হিসেবে অন্তত ক্যাম্পাসে থাকতে পেরেছে, হলে থাকতে পেরেছে, নিজেরা সংগঠিত হতে পেরেছে, আড্ডা দিতে পেরেছে, একটা সার্কেল বা বলয় তৈরি করতে পেরেছে, ক্যাম্পাসে তাদের বিতরণ থেকেছে। বাট ছাত্র দলের ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে একেবারেই সম্ভব ছিল না, নিষিদ্ধই ছিল বলা চলে। ক্যাম্পাসটা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে ছাত্রদল ঢুকতে পারেনি, এক অবস্থা ছিল। ছাত্রদলের কমিটি ছিল, কিন্তু তারা ক্যাম্পাসে যেতে পারেনি। ক্যাম্পাসের বাইরে থেকে জাতীয় রাজনীতি বা বিএনপি রাজনীতির সাথে যুক্ত হয়ে রাজনীতি করতে হয়েছে। ফ্যাসিবাদী আন্দোলন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন বলেন, রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকতে পেরেছে। কিন্তু ক্যাম্পাস কেন্দ্রিক যে রাজনীতি, সেখানে ছাত্রদলের একটা বড় অনুপস্থিতি ছিল। এটা ছিল বিগত ফ্যাসিবাদী সরকারের কারণে ছাত্রদলকে এই প্রতিবন্ধকতাটা ফেস করতে হয়েছে। তারপর আমার কাছে সবচেয়ে বড় জায়গা মানে বিবেচনার বিষয় হচ্ছে উৎসবমুখর পরিবেশে আপনার হয়েছে, ভোট হয়েছে। ছোটোখাটো বিচ্যুতি কিছু থাকতেই পারে, কারণ উত্তেজনা ছিল, অনেক প্রার্থী, আর শিক্ষার্থীরা তো সবসময় সংগ্রামী হয়, অনেক অভিযোগের ভিত্তি আছে, অনেক অভিযোগের ভিত্তি নাও থাকতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করেছে, আমি মনে করি ছোটখাটো ত্রুটি ছাড়া ভালো নির্বাচন করার চেষ্টা করেছে। সে কোনো ছাত্রদল তো দ্বিতীয় অবস্থান পেয়েছে, দ্বিতীয় অবস্থান, পার্থক্য তো বিশাল, অনেক পার্থক্য। আমি বললাম তো ঐক্যবদ্ধ ছাত্র, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা করেছে, যারা এই আপনার দীর্ঘদিনে ক্যাম্পাসের সাথে সখ্যতা পেয়েছে। প্রয়োজনে অপ্রয়োজনে হল রাজনীতি, শিবিরের হল রাজনীতির কমিটি নেই জানি, কিন্তু হল কেন্দ্রিক তাদের রাজনৈতিক মুভমেন্ট সবসময়ের জন্য আগেও ছিল, এখনও আছে। হিডেন অবস্থায় তারা করেছে। যে অবস্থায় করুক না কেন, তারা সাধারণ ছাত্রদের সমর্থনটা পেয়েছে। এটা ইতিবাচক, আমরা এটাকে ধরেন স্বাগত জানাই। গণতান্ত্রিক চর্চায় আমাকে জিততেই হবে সব নির্বাচনে, এরকম না। আবার আমি বড় রাজনৈতিক দল, বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিদায় আমার ছাত্র সংগঠন এই নির্বাচনে উইন করবে এটা নিশ্চিত, এভাবে ভাবারও সুযোগ নেই গণতান্ত্রিক আপনার যদি বলেন ব্যবস্থাপনায়। তো সেই জায়গায় সাধারণ ছাত্রদের এই যে ভোট এবং তার ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছে, নিশ্চয়ই তারা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় সজাগ থাকবে, সচেষ্ট থাকবে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন, তারপর ধরেন বিশ্ববিদ্যালয় সহ অবস্থান এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সাধারণ ছাত্ররা যে আস্থা রেখেছে তার মূল্য তারা রাখবে, এটাতে আমরা বিশ্বাস করি। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। জি, আমি একটু জনাব ইয়াসিন আরাফাত, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতির কথা বলছিলেন, এটি আমরা দেখেছি গতকালকে আরও বড় পরিসরে আসলে অভিযোগটি করেছিলেন, বিশেষ করে প্রার্থীরা। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি দুপুর থেকে অভিযোগ করেছেন। এছাড়া প্রত্যাখ্যান করেছে উমামা ফাতেমা সহ আরও 2-1 প্রার্থী। আজকে দুপুরে তারা 2জন শিবির প্রার্থীর সিলমারা ব্যালটের অভিযোগও করেছেন। আজকে একজন শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন যে তিনি এলাকার বড় ভাই হিসেবে একজনকে ভোট দিয়েছিলেন, কিন্তু ওই হলে দেখা গেল যাকে তিনি ভোট দিয়েছিলেন তিনি একটা ভোটও পাননি। তো তিনি যে ভোট দিলেন সেই ভোটটি কোথায় গেল সেটিও তিনি জানতে চেয়েছেন। এরকমের বেশ কিছু অভিযোগও রয়েছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক, আমার সাথে বিজ্ঞ আলোচকবৃন্দ এবং দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ডাকসু নির্বাচনের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা সম্মানিত দর্শকবৃন্দকে জানাচ্ছি। দেখেন, গতকাল শুধু নয়, নির্বাচনী যখনই শিডিউল ঘোষণা করা হয় বা নির্বাচন হবে, তখন থেকেই এই নির্বাচনকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়, নির্বাচন কিভাবে না হতে পারে, সকল ধরনের প্রচেষ্টা এখানে চালানো হয়েছিল। ছাত্র শিবির যখন প্রচারণা শুরু করে চারুকলার সামনে যে একটি স্ট্যান্ড তারা লাগিয়েছিল, সেটি ভেঙে দেওয়া হয় এবং সেখানে প্রার্থীদের ছবিকে বিকৃত করার চেষ্টা করা হয়। তো সকল ধরনের চেষ্টা ছিল। দেখেন, একটা ছাত্র সংগঠন, বৃহৎ ছাত্র সংগঠনের জায়গা থেকে তারা যখন নির্বাচন অংশগ্রহণ করে, আমি মনে করি তারা ছাত্র সমাজের নার্ভ বোঝার চেষ্টা করে, দেখার চেষ্টা করে, জানার চেষ্টা করে যে আসলে আমরা কেমন কি পজিশন পেতে পারি। এই মেসেজটা আগে থেকে তারা বোঝার কারণে এবং বিভিন্ন সংস্থার জরিপের কারণে ছাত্রদল এটা আগে মেসেজটা বুঝে গেছে যে এবার হয়তো আমরা বিজয় হতে পারছি না। যার কারণে নির্বাচনের শুরু থেকেই মানে কোন সুতায় কি করা যায়, কি ধরনের একটা অভিযোগ দাঁড় করানো যায়,
এই বিজয়টাকে বা নির্বাচনটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সেই চেষ্টাগুলি করেছে। দেখেন প্রথম যখন বলা হলো যে সাদিক কায়েম এবং ফরহাদের নামে ক্রস দেওয়া ছিল, সাথে সাথে কিন্তু সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল। সেখানেই বলা হলো কি আমার এক বান্ধবী বলেছে যে শ্রেষ্ঠা নামের যে ছাত্রদলের যে নেত্রী যিনি এই পরিষদে একজন প্রার্থী ছিলেন, তো সেটার সাথে সাথে কিন্তু বুমেরাং হয়ে যায়। এটা নিয়ে তারা বেশি কথা বলতে পারে নাই। এরপরে দেখা যাক শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো অভিযোগ ছিল প্রত্যেকটা অভিযোগ নিয়ে যখনই তারা মিডিয়ার সামনে মুখোমুখি দাঁড়ায় তখন প্রমাণ দিতে পারে না বলে কোনো অভিযোগ তাদের দফে টিকে নেই। এবং দফে টিকে নাই বলে যদি অভিযোগগুলো টিকে যেত তাহলে আমার মনে হয় দুপুরের পরে নির্বাচনটা তারা বয়কট করতো। তো নির্বাচন তারা বয়কটের দিকে যায় নাই। এই জন্য সেখানে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন একটা মডেল তারা সৃষ্টি করেছেন। যারা পর্যবেক্ষক সংস্থা ছিলেন তারা বলছেন কিছু ত্রুটি বিচ্যুতি ছিল প্রস্তুতির ক্ষেত্রে বা জনবল নিয়োগের ক্ষেত্রে কিছু ঘাটতি ছিল। এছাড়া নির্বাচন যে অভিযোগটা আসছে আপনি দেখবেন এরকম কিছু আরো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হবে, যেহেতু তারা জিততে পারেনি সুতরাং আরো কিভাবে তৈরি করা যায়, আরো কিভাবে বলা যায়। সেখানে তো ধরেন বিএনপিপন্থী শিক্ষক যারা ছিলেন বা বিভিন্ন রাজনীতির সাথে যুক্ত ছিলেন তারা সকলে সেখানে ছিলেন, নিশ্চয় তাদের কাছ থেকেও এই মেসেজগুলো আসে। আমি মনে করি না এই ধরনের মানে অভিযোগগুলো এটা জাস্ট অভিযোগের জন্য। যেমন উমামা ফাতিমা তিনি কি কথা বলে নির্বাচন বয়কট করলেন, তিনি লেখেন বয়কট বয়কট বয়কট। এই তিনি যদি 10টা কথা বলতেন, 5টা কথা বলতেন, সূত্র তুলে ধরতেন, প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি ক্যামেরা থাকার পরেও আপনি সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারছেন না। আওয়ামী নির্বাচনের সময় কি হয়েছে, কোথায় কোন কেন্দ্রে ব্যালট মারা হচ্ছে, সিল মারা হচ্ছে। আপনি যেটা বললেন সিল মারা এখানে সিল মারা তো কোনো কাজ ছিল না, ক্রস চিহ্ন আসলে ক্রস চিহ্নদের কাজ ছিল। সুতরাং একটা ঘটনা ছিল যেখানে বলেছেন 5টা পেপার তাকে দেওয়ার কথা 6টা দিয়ে দেওয়া হয়েছে, সে সেখান থেকে বের হয়ে বললো আমাকে একটা অতিরিক্ত দেওয়া হয়েছে। এটা সাথে স্বীকার করা হয়েছে, তারপরও ঘাটতির দুর্বলতার কারণে ওই কর্মকর্তা প্রত্যাহার করা হয়েছে। আমি মনে করি অভিযোগ দেওয়ার জন্য অভিযোগ। তা আমি আশ্চর্য হয়েছি কি সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যারা পড়াশোনা করছে এরা সবাই সুশিক্ষিত, শুধু সেই জায়গা থেকে আজকে রবিবার ধন্যবাদ জানাচ্ছেন। আমি এই অনেকের বক্তব্য দেখছি বিএনপির এই ভূমিকাটা যদি আবিদুল ইসলাম শুরু থেকে নিতে পারত তাহলে তার ভোট আরও বাড়তে পারত, কিন্তু তার প্রত্যেকটি কর্মকাণ্ড, তার প্রত্যেকটি বক্তব্য তার ভোট কমিয়েছে। যেমন সে যখন এই কোনো একজন প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচনটা স্থগিত হওয়ার সাথে সাথে অ্যাডভোকেট শিশির মনির যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেল লয়ার তিনি তাৎক্ষণিকভাবে জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র সমাজের দিকে তাকিয়ে একটা লিখিত আবেদন দিয়ে ওটাকে স্থগিত করালেন। এই জায়গায় আবিদুল ইসলাম ওনাকে ধন্যবাদ জানার কথা ছিল, কিন্তু তিনি কি করলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুমকি দিয়ে বললেন, তার বাচনভঙ্গিগুলো আপনি দেখলে লক্ষ্য করবেন তিনি এমনভাবে বললেন যে শিশির মনিরকে কেন এটা দায়িত্ব দেওয়া হলো, অথচ এই শিশির মনির তারেক রহমানের আইনজীবী ছিলেন, এই শিশির মনির বাবরের আইনজীবী ছিলেন, সে জায়গা থেকে সেই কথাগুলো বলে নাই। এই জন্য আসলে ছাত্রদলের সভাপতি যিনি ছিলেন জুলাই যোদ্ধা ছিলেন, তার ব্যক্তিত্ব ছিল, তার কথার বাচনভঙ্গি ছিল, কোচিং শিক্ষক ছিলেন, সেই হিসেবে তার এই ইমেজটা তারা কাজে লাগাতে পারেনি। এরপর আপনারা দেখেন বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির সাধারণ সম্পাদক তারা সকাল থেকে সেখানে গিয়ে ভূমিকা পালনের চেষ্টা করেছে। তো তারা কি এই তাদের প্রার্থী যারা জিএস এজিএস বা বিপি তাদের উপর তাদের আস্থা ছিল না, তাদেরকে যাওয়া লাগলো কেন? সেটি তো আমরা দেখেছি সন্ধ্যার পরে তো আমরা দেখেছি যে শাহবাগে জামায়াত ইসলামের অনেকে গিয়ে হাজির হয়েছেন, সেটি তাহলে কেন? সভাপতি ভোরে সর্বশেষ নির্বাচনের ফলাফল যখন ঘোষণা দেবে তখন গিয়েছেন। এই জায়গাগুলো থেকে আপনাদের পক্ষ থেকে কেন যাওয়া হয়েছিল? না বলছি আমি এই প্রপাগান্ডাগুলোর জায়গা থেকে যদি ছাত্রদল আরো বলিষ্ঠ ভূমিকা পালন করত তাহলে এই মানে তাদের ভোট এত কম হতো না, আরো বেশি বাড়তো। আর যেটা বলছেন বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, পেশিশক্তির ব্যবহার ঘটে। আমরা যখন দেখলাম খবর পেলাম যে এই নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয় হতে যাচ্ছে, এই খবর শোনার পরে যুবদলের নয়নের নেতৃত্বে মিছিল শুরু হচ্ছে, বিভিন্ন ধরনের প্রপাগান্ডার কথা আমরা শুনছি, তখন আশেপাশের জনগণ যারা তারা একত্রিত হয়েছে। তো আশেপাশের জনগণের মধ্যে জামাত থাকতে পারে, শিবির থাকতে পারে, কিন্তু এজেন্ডা নিয়ে জামাত বা শিবির সেখানে হাজির হওয়া, সেখানে আশেপাশের উৎসুক জনগণ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে শুধুমাত্র ঢাকার জনগণ না গোটা বাংলাদেশ এবং বহির্বিশ্বে বাংলাদেশের জনগণ যেখানে অবস্থান করছে প্রত্যেকে টিভি সেটের সামনে ছিল, সোশ্যাল মিডিয়ার সামনে ছিল, কখন রেজাল্ট হয়, কখন কি হয়, প্রত্যেকের কেন্দ্র ছিল এই জায়গায়। অনেকদিন পরে ঢাকা বিশ্ব নির্বাচন হওয়ার কারণে এবং এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পর একটা নির্বাচনের পদ্ধতি যাওয়ার কারণে
জি, এই জন্য সামগ্রিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে জনগণের অংশগ্রহণ ছিল, জনগণ স্বতঃস্ফূর্তভাবে দেখতে চেয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, উৎসুক জনগণের জায়গায় সেখানে অংশগ্রহণ করেছে। দেখেন আপনারা হলে উৎসুক জনগণ আর বিএনপি ওইদিকে হলে উৎসুক সেটা জনগণ যুবদল। আমরা ছিলাম, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু এই প্রথম যে প্রশ্নটা করছেন যে ছাত্রদল একটাও কেন এখানে নির্বাচিত হতে পারলো না, আমি মনে করি দেখেন ছাত্র শিবির এই নির্বাচনের আগে থেকে শুরু করে নির্বাচন হওয়া পর্যন্ত তারা ছাত্র সমাজের জন্য কি করতে চায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে কি করতে চায় তার জন্য তারা ব্যস্ত ছিল। কিন্তু ছাত্রদল ব্যস্ত ছিল যে শিবিরকে কিভাবে ভোট দেওয়া থেকে বিরত রাখা যায়। তারা রাজাকারের ন্যারেটিভ তুলেছে, জবাই করার ন্যারেটিভ তুলেছে, মৌলবাদীর ন্যারেটিভ তুলেছে, ধর্মান্ধ হিজেবের ন্যারেটিভ তুলেছে, তারা নারী বিদ্বেষের নেগেটিভ তুলেছে, তারা গুপ্ত সংগঠনের ন্যারেটিভ তুলেছে, তারা প্রকাশ্য অপকাশ্য বিষয় ন্যারেটিভ তুলেছে। প্রত্যেকটাকে দুমড়ে মুছতে দিয়ে আমি এটি নিয়ে আপনার কাছে আমি মনে করি যে ভোট দিয়েছে, কিন্তু আমি এটি নিয়ে আপনার কাছে প্রশ্ন আছে। তার আগে আমি একটু রাশেদ খান আপনার কাছে জানতে চাই যে যেটির কথা একটু আগে রবি ভাই বলছিলেন যে ছাত্রদল আসলে ওই অর্থে তেমন একটা সুযোগ পায়নি ছাত্রদেরকে বোঝানোর যে ছাত্রদল কিভাবে শিক্ষার্থীদের জনকল্যাণে কাজ করতে পারে। সেই বিবেচনায় যদি ধরি, আপনার দলের প্রার্থীরা তো ছিলেনই, কিন্তু আমি যদি আরেকটু অন্য দলের হয়েও জিজ্ঞেস করি, জুলাই আন্দোলনে তো সম্মুখ সারির যোদ্ধা যারা ছিলেন, বাকশাসের যারা নেতা কাদের বাকের, তারা তো একেবারে ঘোষিত সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, আপনারা সবাই ছিলেন, তো তাদেরও তো ভরাডুবি হলো সেই অর্থে। তার মানে কি আসলে কাজ করতে পারবেন বা কাজ করার কিছু করেছেন, সেই চেষ্টাটাই কি যথেষ্ট ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণও ছিল আসলে ভোটের ইকুয়েশনে? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। 2019 সালে যে ডাকসু নির্বাচন হয় সেখানে আমি জিএস প্রার্থী হিসেবে নির্বাচন করি এবং ভিপি জিএস সহ আমরা 11টি পদে জয়ী হই, যদিও শুধুমাত্র 2টি পদে ঘোষণা করা হয়, ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদে। তো যাই হোক, যে কারণে এই নির্বাচন দেখার অভিজ্ঞতা আমার আছে। 19 সালে যে নির্বাচন সেটা অত্যন্ত জঘন্য নির্বাচন ছিল। আর এইবারের যে নির্বাচন, এই নির্বাচনে কিছু আচরণবিধি লঙ্ঘন হয়েছে, কিন্তু ভোটে কারচুপি হয়নি, এতটুকু আমি বলতে পারি। যদি কারচুপি হতো তাহলে শিক্ষার্থীরা অবশ্যই বিক্ষোভ করত, আন্দোলন করত এবং কোনো না কোনোভাবে প্রমাণ আসতো, যেটা 19 সালের নির্বাচনে আমরা দেখেছি। কুয়েতমন্ত্রী হলে, রকেয়া হলে এবং ছাত্রদের হলে যেভাবে কৃত্রিম লাইন সৃষ্টি করে রাখা হয়, দখলদারিত্ব, শিক্ষকদের জালিয়াতি, এইবার অভিযোগ আছে কিন্তু অভিযোগের সাপেক্ষে প্রমাণ নাই। যে কারণে আমি লক্ষ্য করলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু শুভকামনা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। এই যে রাজনীতিতে যে পরিবর্তন, যে সে জিতেছে তাকে শুভকামনা জানানো, এটাকে আমি খুব পজিটিভভাবে দেখি। এবং ভাই যেটি বললেন, দেখেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল তারা কিন্তু ফ্রন্টে এসে নেতৃত্ব দিয়েছে, কাজ করেছে। ছাত্র শিবির এই কাজটি করতে পারেনি, এটা আমি তাদের দুর্বলতা বলবো না। হাসিনা যেভাবে আসলে ক্যাম্পাসে এক ধরনের মানে বার্তা সৃষ্টি করেছিল, ভয় সৃষ্টি করেছিল যে ছাত্র শিবির মানেই তার উপর হামলা করা এক ধরনের বৈধতা রয়েছে, ছাত্র দলের ক্ষেত্রেও ছিল, বাট শিবিরের তুলনায় কিছুটা কম। আবার ছাত্র অধিকার পরিষদের আরও কিছুটা কম ছিল, বা অন্যান্য বাম সংগঠন তাদের আরও কিছুটা কম ছিল। ছাত্রদল তো ক্যাম্পাসে ঢোকার মতো পরিবেশ ছিল না, মাঝে মধ্যে ঢুকতে পেরেছে, মাঝে মধ্যে ছাত্রদল ঢুকতে পেরেছে, কিন্তু ছাত্র শিবির একদমই পারে নাই, বলা যায় এক প্রকার নিষিদ্ধ ছাত্র শিবিরের রাজনীতি ছিল। তো সেই জায়গায় তারা নানান ধরনের কৌশলে কিন্তু কখনো সাধারণ শিক্ষার্থী, আবার কেউ কেউ ছাত্রলীগের পদে নানানভাবে বা সাংবাদিক সমিতিতে বাঁধনে নানানভাবে তারা কিন্তু হলে ছিল। তো এই জায়গায় যে সুবিধা হয়েছে সেটি হলো ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল, সেখানে যিনি আপনার ভিপি এবং জিএস হিসেবে ক্যান্ডিডেট, তারা কিন্তু এই হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের সাথে এক ধরনের সম্পর্ক তাদের ছিল। দেখেন, আমি সূর্য সেন হলের শিক্ষার্থী ছিলাম, আমি যে সময় নির্বাচন করি আমার হলের সবাই আমার জন্য, আমাকে জেতানোর জন্য তারা অন্য হলের সাথে সম্পর্ক তৈরি করা, অন্য বিভাগের শিক্ষার্থীদের সাথে সম্পর্ক তৈরি করা। আমার হলের মোটামুটি প্রায় 1500 শিক্ষার্থী আমার জন্য কাজ করেছে। অর্থাৎ হলে থাকলে এই সুবিধা হয়। ছাত্র দলে যারা ছিল তাদের জন্য এটা আসলে কাজ করে নাই। যেমন আবিদ সাহেব, তিনি হলে থাকতে পারেননি, এবং অন্যান্য হামিম বলেন বা তাদের এজিএস প্রার্থী মায়েদ, তারা কিন্তু হলে থাকতে পারেননি। তো এই জায়গায় তাদের গ্যাপ। তবে তারপরেও বলতে হয় যে অল্প সময়ের প্রস্তুতিতে ছাত্রদল এই নির্বাচনে ভালো করেছে, যেটা 19 সালের নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছিল 200-300 ভোট। সেই তুলনায় আমি দেখলাম যে ছাত্র শিবিরের পরেই কিন্তু তাদের একটা অবস্থান হয়েছে, এটা খুব অল্প সময়ের প্রস্তুতি, দূরত্ব তো অনেক ঠিক আছে। কিন্তু ওই যে বললাম যে ছাত্রদল তো হলেই থাকতে পারে নাই, কিন্তু শিবিরের যারা ছিল তারা কিন্তু হলে থাকতে পেরেছে, সেটা তাদের কৌশলের অংশ হোক, যেভাবে হোক তারা কিন্তু হলে থাকতে পেরেছে, সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পর্ক ধরে রাখতে পেরেছে। এটাকে আমি নেগেটিভভাবে দেখতেছি না, হয়তো তাদের কৌশল ছিল, বা অনেক সময়
এমন একটা ভয় ছিল, এমন একটা আতঙ্ক ছিল, এই পরিস্থিতিতে আপনি কি করবেন, এর ভিন্নতা তো নাই। এই কারণে তারা অনেকটা এগিয়ে গেছে। দ্বিতীয়ত ছাত্রদল যেটি করেছে শুধুমাত্র নিজেদেরকে নিয়ে প্যানেল দিয়েছে, কিন্তু ছাত্র শিবির আবার শুধুমাত্র নিজেদেরকে না, এর মধ্যে অনেক সাধারণ শিক্ষার্থী, অনেক আপনার আদিবাসী বলেন, ক্ষুদ্র গোষ্ঠী বলেন, যেটাই বলেন না কেন, এটা নিয়ে অনেকে বিতর্ক সৃষ্টি করে। আমি আগে এইটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, শব্দের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য বললাম। তাদেরকে এখানে জায়গা করে দিয়েছে, যারা প্রতিবন্ধী তাদেরকে জায়গা করে দিয়েছে, এইভাবে তারা একটা সম্মিলিত প্যানেল সৃষ্টি করেছে। এবং সত্যিকারই সাধারণ, জি, তারা কি সত্যিকারের সাধারণ শিক্ষার্থী? না, কিছু কিছু সাধারণ আছে, কিছু কিছু সাধারণ শিক্ষার্থী আছে। এবং ছাত্র শিবিরের একটা কৌশল দেখেন, তারা আপনার ভিপি এবং জিএস প্রার্থী দুই পাশে একজন নারী প্রার্থী, সে কিন্তু মাঝখানে তাকে বসিয়েছে। এর মাধ্যমে যেটি হয়েছে যে নারী শিক্ষার্থীরা তারা কিন্তু ওইভাবে ছাত্র শিবিরকে যেভাবে আগে দেখতো, ওই ধারণা কিন্তু বদলে গিয়েছে। তো আরেকটি ব্যাপার দেখেন, সেটি হলো যে কোনো প্রার্থীরা বিভিন্ন ধরনের খুব স্লোগান দিয়েছে বাজেভাবে, যে রাজাকার, আল বদর, পাকিস্তানপন্থী, পাকিস্তানি, নানান ধরনের স্লোগান। হাসিনার বিরুদ্ধে যে মুভমেন্টটা, আমাদের গণ অভ্যুত্থান, কেন রাজাকারের বাচ্চা বলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এইটা ভালোভাবে নেয়নি। যারা এই ধরনের স্লোগান দিয়েছে ভুল করেছে, নিজেদের ক্ষতি করেছে। এবং কিছু কিছু অতি কথন বলেন, অতি বক্তব্য বলেন, এগুলো কিন্তু এই যে আবিদ, যে ছেলেটা সংগ্রামী ভূমিকা রাখলো, অন্যের বক্তব্যের কারণে কিন্তু তার উপর এক ধরনের ইম্প্যাক্ট তৈরি হয়েছে। দ্বিতীয়ত দেখেন যে সকালবেলা সমস্ত গণমাধ্যমে একটি সংবাদ ছড়িয়ে পড়লো যে আবিদ আচরণবিধি লঙ্ঘন করেছে। এরপরে কি হলো? এরপরে যেটি হলো যে 12টা পর্যন্ত এরকম চলতে থাকলো। সাধারণ শিক্ষার্থীদের হাতে মোবাইল নাই, তারা কিন্তু দেখলো যে আবিদ তো তাহলে আচরণবিধি লঙ্ঘন করেছে, ওকে ভোট দেওয়া যাবে না। একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ছড়িয়ে পড়লো, এই জায়গায় সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটা বিষয় বলে দেখেন, আমাদের প্যানেলের যিনি আসলে মানে আমাদের ছাত্র সংগঠনের ভিপি ক্যান্ডিডেট ছিলেন বিনিয়ামিন মোল্লা, সে 4 বার কিন্তু জেল খেটেছে। এমনকি আপনার কন্ডেম সেলে 6 মাস ছিল, তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছে। সে, তার নামে 11টি মামলা। ডাকসু নির্বাচন তো হবে না, ডাকসু নির্বাচনটা আদায় করেছে বিনিয়ামিন মোল্লা সহ কয়েকজন শিক্ষার্থী, সেও কিন্তু ভোট পায়নি। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখন আর রাজনৈতিক নেতা চায় না, তারা এখন একাডেমিক নেতা চায়, যিনি জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হোক বা না হোক, যিনি আসলে শিক্ষার্থীদের সাথে এক ধরনের আপনার কমিউনিকেশন করতে পারবে, শিক্ষার্থীদের সাথে আপনার সম্পর্ক থাকবে, ভালো রেজাল্ট। সেটা কি বেনিয়ামিন মোল্লার নেই বা সেই একাডেমিক দক্ষতা নেই? কিংবা শামীম হোসেন যিনি আলোচিত ছিলেন একাডেমিক ভাবে, তার দক্ষতার জন্য হয়তো নতুন করে এসেছেন? সেটা বিনিয়ামিন মোল্লা বলেন, ছাত্র দলের যারা ছিল তাদের এই জায়গাটা তাদের সৃষ্টি হয়নি, কারণ তাদের জীবনটা অতিবাহিত হয়েছে রাজপথের দৌরানি, জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতন। শামীম হোসেন যে আপনি একাডেমিক প্রার্থী, শামীম তো, আমি তো একটা বললাম যে হ্যাঁ একাডেমিশিয়ান, সেটা আলাদা কথা। শামীম তো শুধুমাত্র এই অল্প কয়েকদিনের সুন্দর বক্তব্যের মাধ্যমে ভিপি নির্বাচিত হবে, এটা তো অনাকাঙ্ক্ষিত। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা সময়, যে সময় মাহমুদুর রহমান মান্না ভাইরা ভিপি হয় বা সেলিম ভাইরা ভিপি হয়, সেই সময় দেখবেন যে এই ক্যারিয়ার স্যাক্রিফাইস, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, এইটাকে 1 নম্বরে দেখা হতো। কিন্তু আমার এই নির্বাচনের যে অভিজ্ঞতা, আমার কাছে মনে হলো যে এইটাকে আসলে শিক্ষার্থীরা 1 নম্বরে দেখে নাই, বরং শিক্ষার্থীরা মনে করেছে যে কার একাডেমিক রেজাল্টটা ভালো, কে আমাদের জন্য আসলে কাজ করতে পারবে, আমাদের সাথে সম্পর্ক কার, এই চিন্তার জায়গা থেকে যাদের আসলে ত্যাগ তিতিক্ষা বেশি, তাদেরকে কিন্তু ভোট দেয়নি। আমার কাছে মনে হচ্ছে আরেকটি বয়ান কিন্তু ক্যাম্পাসে ছড়িয়ে দেওয়া হয় যে ছাত্রদল যদি ফিরে আসে, তারাও তো ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হবে। এটা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের ভয় সৃষ্টি করেছে, নানান ধরনের নেতিবাচক প্রপাগান্ডা এই নির্বাচনে কাজ করেছে। সেটা নিয়ে আবার আলোচনায় ফিরছি, তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আবারও শেখ রবিউল আলম, একটু আপনার কাছে শুরু করে যেটি রাশেদ খান বলছিলেন শেষ কথা, যে ছাত্রদল আসলে, ফিরে আসলে আবারও ছাত্রলীগের মতো হতে পারে, এটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এক ধরনের প্রপাগান্ডার কথা বলছিলেন, যে এই ধরনের একটা আশঙ্কা হয়তো কাজ করতে পারে যে তাদের মধ্যে। এবং আমরা দেখেছি 5 আগস্টের পরে বিএনপির বিভিন্ন নেতাদের বিরুদ্ধে এত অভিযোগ, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখল কিংবা নানান ধরনের যে অভিযোগগুলো এসছে, কোনোটা সত্যি কোনোটা মিথ্যা, কিংবা সত্যি তার কিছু প্রমাণ এসছে যে বিএনপি অনেককে বহিষ্কারও করেছে, তাদেরকে অনেক শোকজও করেছে, তার মানে কিছু ঘটনা সত্যি। এসব কারণেই কি আসলে দিন শেষে এই ঘটনাটি ঘটলো কিনা, পাশাপাশি এই ফলাফলটি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে কিনা? আপনি প্রথম যেটা বলেছেন সেটার আমি কোনো কারণ দেখি না। ওই অভিযোগ তো জামাতে ইসলাম, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধেই আছে।
এনসিপির বিরুদ্ধে আছে, জামাতের বিরুদ্ধে তুলনামূলক কম, আমি বলছি না নেই। আপনার কাছে কম, কিন্তু আমি তো মিডিয়াতে কম দেখি না, আমি তো অনেক পাই। আপনি আমি বলছি যে আমি হয়তো এখানে 30টা কথা বলতে পারবো। সই জাল করে জামাতের ইসলামের থানার আমির ইউনোর সই জাল করে চাকরি নিয়েছেন, এটা তো আছে। জামাতের ইসলামের পিপি জসকে ঘুষ দিয়ে আসছে, তার জন্য তার পিপি গিয়ে চলে গেছে। তো এই করাপশন আর কোথায় বলবেন আপনি? সাবেক এক এমপি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করে দিয়েছেন, সরকারি জায়গা দখল করে সিরাজগঞ্জের উল্লাপাড়া ভবন দখল করে জামাত ইসলামের কার্যালয় করে ফেলেছেন। নাই কোথায় ভাই? আচ্ছা, আমি বলছি না এরা, সেটা জামাত বলেন, এনসিপি বলেন বা বিএনপির নামে চাঁদাবাজি করার কোনো প্রশ্রয় রাজনৈতিক দলে আছে, আমি তা মনে করি না। এটা কোনো দলে থাকা উচিত না এবং কোনো দল প্রশ্রয় দেয় আমি মনে করি না। তবে বিচ্ছিন্নভাবে আমাদের রাজনৈতিক দলের মধ্যে এই ধরনের কিছু দুষ্কৃতিকারী অপরাধী আছে, তো পর্যায়ক্রমে সেগুলি সব রাজনৈতিক দল এখন কনসার্ন, তাদের বিরুদ্ধে বহিষ্কার করছে, আইনি ব্যবস্থা নিচ্ছে, নিশ্চয়ই সেটা পরিচ্ছন্ন হয়ে যাবে। দেশে যদি কিছু দুষ্কৃতিকারী থাকে তো সেটা তো রাজনৈতিক প্রশ্রয় না পেলেও কোনো কোনো ঘটনায় রাজনৈতিক দলের মধ্যে সম্পৃক্ত হয়ে যেতে পারে। যেমন আমি কালকে একটা অপরাধ করবো কিনা আজকে তো আপনি আমাকে দেখে বুঝতে পারছেন না, বুঝতে পারছেন? এখন আমি রাজনীতিতে যুক্ত আছি, ভালো মানুষ, কালকে একটা অপরাধ করে ফেললাম, দলের বুঝার সুযোগ থাকে না। দেখতে হবে দল প্রশ্রয় দেয় কিনা, দল তার বিরুদ্ধে প্রয়োজনীয় অ্যাকশন নেয় কিনা। একটা দলের এর বেশি কিছু করার নেই, সেটাতে প্রভাব পড়ছে বলে আমি মনে করছি না। অভিযোগ অনেক আছে, ভাই বলছিলেন জামাত ইসলামের ভাই যে ছাত্রদল অভিযোগ করেছে, শুধু ছাত্রদল অভিযোগ করেনি, সব পরিষদে অভিযোগ করেছে এই নির্বাচনের ভুল ত্রুটি নিয়ে। যেমন উমামা করেছে, কাদের সাহেব কাদের করেছে, ইয়ামিনও করেছে, সবাই করেছে অভিযোগ, ত্রুটি বিচ্যুতি আছে। এখন অভিযোগ আছে, কিন্তু আমি মনে করি যে গণতন্ত্র, নির্বাচন এবং বৃহত্তর স্বার্থে ওই অভিযোগগুলি খুব বেশি প্রাধান্য পাওয়া উচিত না। আমাদের নির্বাচন দীর্ঘদিন হয় না, নির্বাচনী প্রক্রিয়া শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিতে, শিক্ষার্থীরা উচ্চমুখ পরিবেশে নির্বাচন মানে অংশ নিক এবং অন্যান্য যারা শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে চায় সেই নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক নির্বাচনের মাধ্যমে। এ ব্যাপারে উদার হয়ে সহযোগিতা করা উচিত এবং আমি এও বিশ্বাস করি যতটুকু অনিয়ম হয়েছে তা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেনি, এটা আমি বিশ্বাস করি। এখন ধরেন রাশেদ বলছিলেন, ভাই বলছিলেন যে বিএনপি হয়তো নির্বাচন বয়কট করতো, ওনার বক্তব্যের মধ্যে দেখবেন ছাত্র দলের কত দোষ ত্রুটি আছে সেটুকু বলেছে। উনি কেন এত ভোট পেলেন সেই মহত্বের গুরুত্বের কথা কিন্তু একটাও বলতে পারেননি। জামাত ইসলাম ভাইয়ের কথা বলছে, বলেন উনি যে ওনাদের এই গুণের কারণে এত মানুষ ভোট দিয়েছে, ওনারা এই করতে চান, সেটা কিন্তু না। হ্যাঁ, রাশেদ ঠিকই বলেছেন যে ওনারা কিছু গুজব তৈরি করেছেন, কিছু নেগেটিভ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন, যেটা করেন ওনারা, সেটা ওনারা সিদ্ধহস্ত করেছেন। তারপরও রাজনীতি এগুলি অপকৌশল বললো, আমি বলবো এই অপকৌশল রাজনীতির অংশ হয়ে গিয়েছে বাংলাদেশে। হ্যাঁ, এবং সেটা দ্বারা প্রভাবিত হয় যে প্রক্রিয়া হোক না কেন। আপনার ওই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জয়লাভ করেছে, তাদের স্বাগত, তারা এগিয়ে যাবে। আরেকটা বক্তব্য শেষ করবো, ওই যে বলছিলেন ছাত্র শিবির ক্যাম্পাসে, ছাত্র শিবির নামে ছিল না, তবে ক্যাম্পাসে তারা পরিপূর্ণভাবে ছিল। একটা হচ্ছে ছাত্র লীগের মধ্যে থেকে নেতৃত্ব দিয়েছে, আরেকটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা মিশে থেকেছে। এখন ভিন্ন প্রক্রিয়ায় তারা ছিল, কিন্তু ছাত্র দলের ক্যাম্পাসে থাকার কোনো সুযোগ ছিল না। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, শিবির তাদের নামে ভূমিকা রাখেনি, সাধারণ শিক্ষার্থীদের নামে রেখেছে। প্রথম অংশে ছাত্রলীগের সাথে থেকে দমন পীড়নেরও চেষ্টা করেছে, কিন্তু যখন আপনার আন্দোলনটা এমন পর্যায়ে গিয়েছে যে ফ্যাসিবাদের পতন নিশ্চিত হচ্ছে, মানুষ ফুঁসে উঠেছে, সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, সাধারণ ছাত্রীরা ঝুঁকি নিচ্ছে, জীবন দিতে চাইছে এবং জীবন দিচ্ছে, তখন কিন্তু শিবির সেখান থেকে বেরিয়ে এসেও সাধারণ ছাত্রদের সাথে মিশে নেতৃত্ব দিয়েছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। জি, আমি একটু ইয়াসিন আরাফাত একটু আপনার কাছে জানতে চাই যে যেটি আসলে তার কাছে শেষ করতে চাচ্ছিলাম যে এর প্রভাব আসলে জাতীয় রাজনীতিতে পড়বে কিনা, যে এখন কি জামাতের ভূমিকা আরও বেশি তারা জোরালোভাবে দেখতে চায় কিনা সেটি একটি বিষয় জানতে চাই, এবং আপনারা কি মনে করেন যে এর প্রভাব কি তৃণমূলের রাজনীতিতে পড়তে যাচ্ছে? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে একটা মিনি পার্লামেন্ট বলা হয়, আর এবারের ডাকসু নির্বাচনের দিকে দেশের আপামার জনগণ যারা একটু বুঝে বা একটু কমও বোঝে, আমি আজকে দেখলাম একজন পান বিক্রেতা পর্যন্ত একটা ইউটিউব সাক্ষাৎকার দিচ্ছে, সে মানে মানুষের আগ্রহ ছিল। মানুষের আগ্রহের জায়গাটা কেন, যে সামনে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচনটা কেমন হয়, কারা জিতে, কি কথা আসে এখানে। আমরা
বিভিন্ন জায়গায় উঠা বসা করলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই, তো সাধারণ জনগণকে জিজ্ঞেস করলে রিক্সা চালক, ওই ভ্যান চালক বা চায়ের দোকানে প্রত্যেক একটা কথা যে আসলে 53 বছরের বাংলাদেশের ইতিহাসে আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, তত্ত্বাবধায়ক অবস্থা দেখেছি, এবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই। এই দেখতে চাওয়ার প্রথম টেস্ট কেস আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনটা। জনগণ দেখতে চাওয়ার জায়গা থেকে আশান্বিত হতে পারে। অবশ্যই জাতীয় নির্বাচন, কারণ 40,000 ছাত্রছাত্রী এখানে 38,000 ভোটে অংশগ্রহণ করেছে, 69% অংশগ্রহণ করেছে। এই 40,000 গোটা বাংলাদেশ থেকে বিভিন্ন গ্রাম অঞ্চল, পাড়া মহল্লা থেকে এসেছে। দেখেন, এই নির্বাচনের আগে ছাত্রদল বিভিন্ন জেলা উপজেলায় ওই প্রত্যেকটা ফ্যামিলির বাড়িতে বাড়িতে গিয়ে ধর্ণা দিয়েছে, তারপরেও কিন্তু রেজাল্ট তারা বের করে আনতে পারেনি। অর্থাৎ এই ব্যক্তির ফ্যামিলি, পরিবার, তাদের মাধ্যমে মেসেজ পাবে না। তো মেসেজের মাধ্যমে আমি মনে করি যে জাতীয় নির্বাচনে তার একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। এই বাইরে যে দুটি কথা বলছেন, রাশেদ ভাই ছাত্র শিবির তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি, বিহাইন্ড দ্য ছিল বা যে কথা বলছেন। আসলে আমি এইভাবে বলি নাই, আমি কিন্তু একটা আপনারা ক্যাম্পাসে ছিলেন, থাকতে পেরেছেন। আর বলেছি যে আপনারা ক্যাম্পাসে ছিলেন, সেটা সাধারণ শিক্ষার্থীর নামে বা অন্য নামে ছিলেন, কাজ করতে পেরেছেন। এখন আপনারা, আমি মনে করি জাতীয় রাজনীতির গুণগত পরিবর্তন খুবই জরুরি। মানুষ এখন উচ্চশিক্ষিত, মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাশোনার এটা বেশি। আওয়ামী সময়ে টিভিগুলো, মিডিয়াগুলো একটা সিন্ডিকেট নিউজ করতো, সেগুলো মানুষ জানতো, কিন্তু সোশ্যাল মিডিয়া মানুষের হাতে থাকার কারণে আপনি একটা টিভির নিউজ অনেক সময় সত্য প্রমাণিত হয় না সোশ্যাল মিডিয়ার কারণে। এই জন্য যার যতটুকু ক্রেডিট তাকে ততটুকু দেওয়া উচিত। রবি ভাই যেটা বললেন, যখন থেকে শেষ পর্যায়ে এসে হাসিনার পতন হয়ে যাবে তখন নাকি জামাত শিবির বা ছাত্র শিবির আন্দোলনে নেমেছে। অথচ ইতিহাস ঘাটলে যারা আজকে ধরেন আব্দুল কাদের বলেন, বাকের বলেন, যারা সমালোচনা করছে, তারা পর্যন্ত সোশ্যাল মিডিয়া, টিভি মিডিয়া সাক্ষাৎকার দিয়ে বলেছে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল। সুতরাং কৃতিত্বের জায়গা, একজনকে কৃতিত্ব দেয়া, ক্রেডিট দেয়া, এই জায়গায় আমার মনে হয় এখনো ন্যারেটিভের জায়গা থাকা ঠিক হবে না। আরেকটা বিষয় হচ্ছে কি, মানে কথায় কথা আপনারা বলেন যে মানে ছাত্র শিবির হলে ছিল, ছাত্র শিবিরের কত নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় নির্যাতনের শিকার হয়েছে, কত নেতাকর্মীকে নির্যাতন করে পঙ্গু করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়েছে, শত শত এরকম রেকর্ড আছে। বরং আমরা দেখি ছাত্রদলের যদি 20 জনের কমিটিও প্রকাশ করা হয়, সেখানে 13 জন দেখা যায় আগে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল। আবার এটা সম্বন্ধে তদন্ত কমিটি তদন্ত কমিটি যখন করা হয়, সেই তদন্ত কমিটির সদস্য আবার ছাত্রলীগের সাথে যুক্ত ছিল। এই রিপোর্ট তো তাদের বেশি আসে। সুতরাং ছাত্র শিবির কোনো আলাদা সুবিধা নিয়ে বা গুপ্ত থেকে ভূমিকা পালন করেনি। তবে হ্যাঁ, ছাত্র শিবির ধরেন বাদন বলেন, রক্ত সংস্থা বলেন, আবৃত্তি বা বিভিন্ন সামাজিক সোশ্যাল কার্যকর মধ্যে ছাত্র শিবির এইটাকে আপনারা বেছে নিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি দেখেন, আপনি একটা বছর কিন্তু সময় পেয়েছেন, আপনি ঠিক আছে 16 বছর আপনি সময় পাননি, তো একটা বছর আপনি কি করেছেন? কিন্তু একটা বছরে জাতির সামনে, বিশেষ করে ছাত্র সমাজের সামনে, তারা যখনই ছাত্রদল বা এদের প্রোফাইল দেখে, তখন কি দেখে? তিনি আমাকে বলছে যে আমি শুধু খালি মানে ছাত্রদলের সমালোচনা না, ছাত্রদল সমালোচনার জন্য বলছি না, কেন জিততে পারো না সে জায়গায় বললাম। আজকে ছাত্রদল যদি যেমন ছাত্র শিবির মেডিকেল ক্যাম্প করলো, ছাত্র শিবির প্রত্যেকটা হলে হলে পানি খাওয়ার জন্য ফিল্টারের ব্যবস্থা করলো, ছাত্র শিবির কোরবানের সময় যারা হলে ছিল পিতামাতাকে বাদ দিয়ে যারা শুধুমাত্র পরীক্ষার কারণে এই ক্যাম্পাসে তাদের জন্য গরু গোসের ব্যবস্থা করেছে সে সময়। তো ছাত্র শিবির তো গোটা বছরে প্রত্যেক মাসে এমন কোনো মাস ছিল না ছাত্র সমাজের জন্য ভূমিকা পালনকারী কোনো কর্মসূচি পালন করেনি। ছাত্র দলও যদি সে কাজটা করতো, আমি তো মনে করি এটি নিয়েও আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে, আমি সেটি পরে করছি। তবে রাশেদ খান, আপনার কাছে একটু জানতে চাই, কিছুক্ষণ আগে যেটি ইয়াসিন আরাফাত ভাই বলছিলেন নানা ধরনের ন্যারেটিভের কথা, আপনিও বলছিলেন রাজাকার সহ নানা ধরনের ন্যারেটিভ বলা হয়। একটু আপনার কাছে জানতে চাই যে এই ন্যারেটিভগুলো বলা হয়, কিন্তু আবার 71-এর যে ভূমিকা সেটিকে আপনারা সবসময় ন্যারেটিভ হিসাবেই কি দেখেন কিনা, বা এগুলো রাজনীতি থেকে উধাও হয়ে গেছে কিনা 53 বছর পরে এসে? ধন্যবাদ। দেখেন, আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন যে আমাদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি এইভাবে হাসিনা বিভাজিত করেছে। ঠিক একইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এরকম অনেক বক্তব্য আছে যে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, রাজাকার, এইগুলো বলে আওয়ামী লীগ এক ধরনের বিভাজন সৃষ্টি করেছে। ঠিক একই কথা আমি বলছি, স্বাধীনতার 54 বছরে আজকে আপনি যদি একজন ইয়াং ছেলেকে বলেন রাজাকার, একজন ইয়াং ছাত্র শিবিরের কাউকে বলেন যে পাকিস্তানপন্থী, এটা কি আসলে মানুষ গ্রহণ করবে? বরং ওই যে হাসিনার ন্যারেটিভ, এটা মানুষ আর গ্রহণ করছে না। সুতরাং আপনি ছাত্র শিবির এবং জামাতের কোনো সমালোচনা থাকলে, অপরাধ থাকলে সেটার সমালোচনা করেন। ঠিক একইভাবে বিএনপির কোনো ভুল থাকলে, অপরাধ থাকলে
আপনি সেটার সমালোচনা করেন। কিন্তু আমরা লক্ষ্য করি যে বিএনপিকে বলা হচ্ছে নব্য ফ্যাসিস্ট, যেটা শিবির বা জামাত ইসলাম বলে থাকে, আবার বিএনপি বলে যে রাজাকার পাকিস্তানপন্থী। তো এই বিষয়গুলো মানুষ আসলে ভালোভাবে নিচ্ছে না। ছোট করে এখানে একটু সাপ্লিমেন্ট জানতে চাই। ধরেন আজ থেকে 50 বছর পর আওয়ামী লীগের এই 24 সালের ভূমিকার জন্য আওয়ামী লীগকে কি প্রশ্ন করবেন নাকি তখন আর ভুলে যাবেন? না, প্রশ্ন তো অবশ্যই ঠিক জামাত ইসলামকে নিয়ে তো প্রশ্ন আছে না। দল হিসেবে দল হিসেবে জামাত ইসলাম ওই সময় স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়নি। এবং আমি মনে করি যে এই যে বিতর্ক সারাক্ষণ হচ্ছে, এটা নিয়ে জামাত ইসলাম অবশ্যই তাদের উচিত আনুষ্ঠানিকভাবে এটার জন্য তাদের বক্তব্য জাতির সামনে হাজির করা। কিন্তু তারা আসলে আনুষ্ঠানিকভাবে বক্তব্য হাজির করছে না, যে কারণে বিতর্কের সুযোগটা তৈরি হচ্ছে এবং নানান ধরনের ট্যাগিং বলেন, বক্তব্য বলেন, এগুলো সামনে আসতেছে। সেই জায়গায় জামাত ইসলামের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ, তাদের উচিত শুধুমাত্র 47 থেকে আপনার এই 24 পর্যন্ত এই বক্তব্য না দিয়ে বরং বলা উচিত যে 71 সালে আমাদের যারা নেতৃত্ব ছিল তারা যে ভূমিকা নিয়েছে, সেই ভূমিকার জন্য তো আমরা দায়ী না, তার জন্য তারা দুঃখ প্রকাশ করতে পারে, স্টেটমেন্ট দিতে পারে। এই যে তারা স্পষ্ট করে না, যে কারণে আমি মনে করি দলগতভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটি বিষয় আমি বলি, দেখেন যেটি ভাই বললেন যে শিবিরের যারা ছিল বাঁধন, সাংবাদিক সমিতি এবং বিভিন্ন ক্লাব বলেন, কুইজ ক্লাব বলেন, ডিপার্টমেন্টের সমিতি বলেন, এই নামে কিন্তু তারা কাজ করার সুযোগ পেয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছিলাম, সেখানে একজন বাঁধনের সভাপতির যে মর্যাদা, হলের সবার কাছে অবস্থান, সেটা আমি দেখেছি। সুতরাং এই নির্বাচনে ওই বাঁধনের সভাপতি যদি বলে থাকে যে অমুকের জন্য তোমরা কাজ করো, তার সার্কেলে যারা ছিল ওই বাঁধনের যারা, দেখবেন অটোমেটিক্যালি ভোট বেড়ে যায়। এক, দ্বিতীয়ত তিনি যেটি বললেন যে হলে হলে কুরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে। এখন এই সুযোগটা বা এই ধরনের রাজনীতি, সামাজিক মানবিক রাজনীতি, যেটা শিবির অভ্যস্ত। আরেকটি জিনিস লক্ষ্য করেন, মনে করেন হলের একজন শিক্ষার্থীর বাবা অসুস্থ, শিবিরের পক্ষ থেকে তার বাবার চিকিৎসার জন্য দায়িত্ব নেওয়া হয়েছে, সেটি তো এক ধরনের ভালো সেবা। আমি বলতেছি এই কাজগুলো তারা কিন্তু করেছে, করার সুযোগ পেয়েছে, যেটা আসলে অন্য ছাত্র সংগঠনের নেতারা এই সুযোগটা পায়নি। সুযোগ পায়নি, করেনি, দুটাও ছিল। না, সুযোগ সবাই পায়নি। এটা আপনি যেমন আপনি এখন তো পেয়েছে, 5 আগস্টের পরে তো পেয়েছে। বলি আপনাকে, 5 আগস্টের পরে কেন করেনি? আগে না হয় পায়নি, 5 আগস্টের পরে কেন? আমি আপনাকে বলি, শুনেন, মনে করেন শিবিরের সে ধরনের আর্থিক সক্ষমতা রয়েছে, একজন শিক্ষার্থীর বাবা অসুস্থ, তাকে 5 লাখ টাকা শিবির দিচ্ছে, ছাত্র অধিকার পরিষদ তো দিতে পারতেছে না। এই জায়গায় তো লিমিটেশন আছে, এগুলো আপনাকে বুঝতে হবে। যখন একজন শিক্ষার্থীর বাবা অসুস্থ, ওর বাবার জন্য যখন আপনি 5 লাখ টাকা দিবেন, শিক্ষার্থী হলে যারা আছে সবার কাছে মেসেজটা ছড়িয়ে যায়। আমরা এরপর একটু জাকসু নিয়ে আলোচনা করতে চাই, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি, আলোচনা আবারও ফিরছি। দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনা ফিরছি। রাশেদ খান, আপনার কাছে আবারও জানতে চাই, আপনি যেটি বলতে চাইছিলেন সেটি পাশাপাশি একটু জাকসু নির্বাচন হতে যাচ্ছে 33 বছর পরে আগামীকাল, সেটি নিয়ে একটু আপনার মতামত জানতে চাই। ডাকসুর মতো কিন্তু হতে যাচ্ছে কিনা? জি, ধন্যবাদ। দেখেন, আমি যেটি বলছিলাম যে এই সুযোগগুলো, এই সুবিধাগুলো কিন্তু ছাত্র শিবির পেয়েছে, যেটি অন্য ছাত্র সংগঠন পায়নি। আবার কেউ কেউ মনে করেছে নির্বাচনই হবে না, নানান ধরনের কিন্তু এক ধরনের চিন্তা অনেকের মধ্যে ছিল, যে কারণে ছাত্র শিবির সার্বিক বিবেচনায় তারা কিন্তু এগিয়ে গেছে। এবং অন্যান্য যারা প্যানেলের প্রার্থী তারাও যে একেবারে খুব খারাপ করেছে সেটি না। আমি আশাবাদী যারা এই নির্বাচনে অংশ নিয়েছে সবাই কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি। ভাই যেটি বললেন যে হ্যাঁ, ছাত্র শিবিরের কেউ আগে থেকেই ছিল, কেউ পরে যুক্ত হয়েছে, যেটি হোক না কেন, ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, বাকসাস বলেন, এরা সবাই কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি। বা বাম প্রগতিশীল যারা ছিল, ইসলামিক যারা ছিল, সবাই গণ অভ্যুত্থানের শক্তি। সুতরাং যারাই জিতেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, শুভকামনা জানাই। ছাত্র শিবির আগামীতে আরো ভালো করুক, ছাত্র দল ভালো করুক, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ ভালো করুক, সবার মধ্যে সবার মধ্যে একটা সুস্থ রাজনীতির প্রতিযোগিতা তৈরি হোক এই নির্বাচনের মাধ্যমে। আর জাতীয় নির্বাচনে যেটি বলবো, অবশ্যই কিছুটা তো প্রভাব থাকেই। তবে আমরা এটিও দেখেছি, ডাকসুতে যারা ভিপি হয়েছে, জিএস হয়েছে, আবার দলগতভাবে কিন্তু তারা ভালো করতে পারেনি। যেমন বাম সংগঠনে যারা অতীতে নির্বাচিত হয়েছে, তারা তো বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে নাই। তো এই ধরনের বাস্তবতাও আছে। আর জাতীয় রাজনীতির ক্ষেত্রে যেটি হয়, মনে করেন গ্রামের মাতব্বর, যার কাছে গ্রামের সাধারণ মানুষকে মামলা, মোকদ্দমা, বিচার আচার, জমি জায়গা, নানান সমস্যা নিয়ে যেতে হয়, ওই মাতব্বর যা বলে আপনাকে সেইভাবে কিন্তু ভোটটা হয়। সাধারণ মানুষ তার ভোটটা দিতে পারে না। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, অর্থাৎ জাতীয় নির্বাচনে অনেক কিছু কিন্তু প্রভাব বিস্তার করে। তো সেই জায়গায় ডাকসু নির্বাচনে কোনো প্যানেল জিতলো, এই কারণে তারা জাতীয় নির্বাচনে জিতবে, এটা হুবহু বলা যায় না। তবে তরুণদের ভোট একটা প্রভাব সৃষ্টি করে। আর সর্বশেষ যেটি বলবো, যে জাকসু নির্বাচন, আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ থাকলেও কারচুপি হয়নি।
ঠিক জাকসু নির্বাচন বা অন্যান্য যে ছাত্র সংসদ নির্বাচনটা হবে, এইবার গণ অভ্যুত্থানের পরে কেউ কারচুপি, পেশি শক্তি, দখলদারিত্ব, কৃত্রিম লাইন সৃষ্টি করা এই সুযোগটা নাই। সুতরাং যারা নির্বাচনে অংশ নেবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, অত্যন্ত পজিটিভ ভূমিকা পালন করেন, শিক্ষার্থীদের সাথে সম্পর্ক রাখেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তাহলে শিক্ষার্থীরা কিন্তু আপনাকে নির্বাচিত করবে। নেতিবাচক ভূমিকা রাখলেই কিন্তু নির্বাচনে আপনি জিততে পারবেন না। জনাব ইয়াসিন আরাফাত, একটু আপনার কাছে আবারও জানতে চাই, জাকসু প্রসঙ্গে জানতে চাই, এবং পাশাপাশি এর আগে যে কথাগুলো এসছে, জাহাঙ্গীরনগরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। 5 আগস্টের পরে সেখানে ছাত্র শিবিরের কমিটি আত্মপ্রকাশ করেছে, তার মানে আগে তারা এরকম বিভিন্নভাবে ছিল। এই আসলে যে কৌশল, রাজনীতির একটি কৌশল থাকতেই পারে, এই কৌশলটা আসলে আপনারা কোত্থেকে আয়ত্ত করলেন? পাশাপাশি এই যে মূলধারার যে রাজনীতি, তাদের মধ্যে কি আসলে কেউ এই কৌশলে রাজনীতি করে? এই ধরনের উদাহরণ আছে কি? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ একদম ভিন্ন ছিল। আমরা 2001 থেকে 6 পর্যন্ত যখন বিএনপির সাথে জোট সরকার অংশীদার ছিলাম, বা বিভিন্ন সময় আওয়ামী লীগ সময় ক্যাম্পাসগুলোতে আমরা নামে একদম প্রকাশ্যে ছাত্র শিবির বিভিন্ন হলে ছিল, হয়তো প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারেনি, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদেরকে সেই অধিকার থেকে টোটালি বঞ্চিত করা হয়েছিল। 5 আগস্টের বিপ্লবের পরে ছাত্র শিবির সেখানেও ভূমিকা পালন করেছে, ছাত্র সমাজের সাথে থেকে ছাত্র সমাজের অধিকার আদায় ভূমিকা পালন করেছে। আপনাকে মনে রাখতে হবে, যেমন 3টা কাজের জন্য 3টা পুরস্কার। একটা হচ্ছে মৌনতার জন্য শান্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের উপরে বহু ব্লেম গেম বহু কিছু করা হয়েছে, কিন্তু ছাত্র শিবির এখানে ধীরস্থিরভাবে এখানে রাজনীতি করার চেষ্টা করেছে, এই জন্য শান্তি সেখানে প্রতিষ্ঠা করতে পেরেছেন। দ্বিতীয় হচ্ছে সেবার জন্য নেতৃত্ব। আপনি সেবা দিবেন, জনগণের পাশে থাকবেন, জনগণ আপনাকে বিজয়ী করবে। ছাত্র সমাজের পাশে থেকে সেবা দিবেন, ছাত্র সমাজ আপনাকে নেতৃত্বের কাতারে নিয়ে আসবে। আরেকটা হচ্ছে খোদা বিরুদ্ধের জন্য মর্যাদা। আপনি মর্যাদা পেতে চান, তাহলে আল্লাহ বিরুদ্ধে আপনার জন্য লাগবে। এই জন্য সামগ্রিকভাবে আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রভাব শুধু জাতীয় নির্বাচন নয়, আগামী যে কোনো ধরনের নির্বাচনে তার প্রভাব পড়বে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সমাজ দেখবে যে আমি যে নেতাকে নির্বাচিত করছি তার বক্তব্যের ধরনটা। তার মানে দেখা যাচ্ছে যে আপনারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আড়ালে থেকে রাজনীতি করেছেন, এরপরে আপনারা বেশি শক্তিশালী হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিসির সাথে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ রায় যে আচরণ করেছে, তাতেও অনেক ভোট কমে গেছে। যে তারা নির্বাচিত হওয়ার আগেই আচরণ করছে, তারা নির্বাচিত হওয়ার পরে কেমন করতে পারে। ভাই যেটা বললেন, ইতিপূর্বে বিভিন্ন সময়ে যারা বিফি জিএস নির্বাচিত হয়েছিলেন জাতীয় রাজনীতি, তারা তেমন ভূমিকা পালন করতে পারেননি। এটা আবার জামাতের সাথে মিলবে না, কারণ জামাতের রুট লেভেল পর্যন্ত, গ্রাম পর্যায়ে জামাতের বিস্তৃত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। সুতরাং এই ইমেজটাকে কাজে লাগিয়ে জামাত ইসলামী, আমরা যেটা বলছি যে মানুষ যে পরিবর্তন চায়, জামাত ইসলামীকে অন্তত একবার ক্ষমতা দেখতে চায়, এটা তার একটা সিম্পটম। আমার বিশ্বাস জামাত ইসলামী তার বিস্তৃত গ্রাম পর্যায়ে যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে শক্তিশালী করে জামাত কিন্তু গ্রাম পর্যায়ে আগে সুযোগ পায়নি। মানে মামলা হয়েছে, হামলা হয়েছে, আয়নাগর সৃষ্টি করা হয়, তারপর আমরা জনগণ কিন্তু আমরা ছেড়ে যাই, জনগণের পাশে আমরা ছিলাম। সুতরাং আমরা যে গত 1 বছর সুযোগ পেয়েছি, আমরা ইতিবাচক রাজনীতি করার চেষ্টা করেছি। হামলা মামলা ব্লেমের পরেও আমরা জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে, এলাকার উন্নয়নে ভূমিকা পালন করার চেষ্টা করেছি। সুতরাং এই ইমেজটাকে সাথে করে নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে একটি ক্ষমতা যাওয়ার মতো একটা পরিস্থিতি। আপনার কাছে জানতে চাই, আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগরেরও সব হল কমিটির যে প্যানেল সেটি দিতে পারেনি ছাত্রদল। এটি কি আসলে এক ধরনের দুর্বলতা কিনা, যে ছাত্রদলের মতো এত বড় একটি সংগঠনের সেখানেও কি আপনারা জয় নিয়ে এরকম আশঙ্কায় থাকবেন? না, আমি দুর্বলতার কথা বলছি না। আমি প্রাসঙ্গিক কিছু বিষয়ের আগেও বলেছি যে ক্যাম্পাস ছাড়া দীর্ঘদিন থাকতে হয়েছে ছাত্রদলকে গত 17 বছর, যার ফলে প্রতিষ্ঠিত নেতৃত্ব হল পর্যায়ে সমস্ত জায়গায় করাটা একটু দুরূহ হয়েছে। তবে এটা অতি অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঐতিহ্যবাহী ছাত্রদল, আপনি ভালো করে জানেন, সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একসময় ছিল। 17 বছর লড়তো। আমরা ওই বাঁধন করতে পারিনি, আমরা ধরেন এইগুলি করতে পারিনি, আমরা চিহ্নিত, আমরা হিডেন পলিটিক্স করি না, নেতৃত্ব দিয়ে বুক ফুলিয়ে কথা বলি জাতীয়তাবাদের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সাধারণ ছাত্রদের স্বার্থে। তখনই ছাত্রলীগের সাথে দ্বন্দ্ব, সংঘাত, ক্যাম্পাস ছাড়া, হত্যা, নিধন, নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদেরকে। আমি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে যেমন সাদেক, কায়ুম, ফারহাদ এবং মহি, এরা ছাত্র শিবির করে, এটা আমি 5 তারিখের পরে শুনেছি, এর আগে আমি শুনিনি। সেটা আমি মিন করতে চেয়েছিলাম। 5ই আগস্টের পরে জেনেছি এরা ছাত্র শিবিরের নেতা ছিল, বা ছাত্র শিবিরের শীর্ষ নেতা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের। এর আগে আমি জানতাম না, এর আগে ছাত্রলীগই জানতাম। আরেকটা কথা হচ্ছে যে জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে কিনা। জাতীয় নির্বাচনের নেতৃত্ব নির্বাচনের চাহিদাটা ভিন্ন, আর শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব নির্বাচনের চাহিদাটা আরেক রকম। এখন যে কোনো ঘটনারই তো ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব থাকতেই পারে। আমরা তাও মনে করি যে বাংলাদেশের মানুষ অবাধ ভোটের ভিত্তিতে তার আপনার ক্ষমতাশীল দল এবং তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে। জামাত ইসলামকে যদি করে আমরা আবার এরকম স্বাগত জানাবো। বিএনপিকে যদি করে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় বারবার ছিল, আবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে
তার যে ম্যানিফেস্টো আছে সেটা বাস্তবায়নের সেগুলো চেষ্টা বাস্তবায়নের করবে, চেষ্টা করবে। গণতন্ত্রের জন্য এটা সৌন্দর্য। কিন্তু আপনি একটা নির্বাচনে জিতলে গুড, আরেকটা নির্বাচন চাইবেন না, অথবা অজুহাতে এড়িয়ে যেতে চাইবেন, অথবা জাতীয় নির্বাচন প্রণয়ন করতে চাইবেন, অথবা ধরেন শর্ত জুড়িয়ে দিয়ে নির্বাচনকে বিতর্কিত করতে চাইবেন। সেটি ঠিক সেই নয়। চিন্তা যেন কোনো রাজনৈতিক দলের না হয়, করে সেটি বলছেন বিশেষ করে আপনাদের- জামাতে ইসলামের জন্য না হয়। তারা যেন আপনাদের- নির্বাচনটা ফেস করে, গণতন্ত্রের পথে থাকে, ভুল পরিবেশ ত্রুটি থাকলে মানুষ ক্ষমা করে দেবে। আপনাদের আপনি যদি এটাও বলেন ৭১ হ্যাঁ বিতর্কিত ভূমিকা ছিল, ঠিক আছে, সেটা অন্য জিনিস। কিন্তু জামাত তো শিক্ষিত একটা রাজনৈতিক দল, নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল, তার বাংলাদেশের জি, গণতন্ত্র আপনাদের এবং নির্বাচন তিনজনকে ব্যবস্থার আলোচনা প্রতি অংশ নেওয়ার আস্থা জন্য রাখা উচিত। ধন্যবাদ জানাচ্ছি। সেটা যদি নষ্ট না করে, দর্শক এই ছিল সেখানে যেন আজকে আস্থা রাখে। 24 ঘন্টার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।